ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয় স্মিতা তেহেজিব রায় পর্ব সংখ্যা ৩১। রাত ১২:৩৫। প্রণয় প্রায় আরো প্রিয়তা গভীর ঘুমে আচ্ছন্ন। হাসপাতালের রুমগুলো সাউন্ড প্রুফ হওয়ার দরুন বাইরের কোনো শব্দ ভেতরে থেকে শোনা যায় না। কালকের মতো আজও প্রণয় প্রিয়তাকে বুকে জড়িয়ে ধরে গভীর নিদ্রায় ডুবে আছে। এমন সময় কারোর জোরালো ডাকাডাকিতে প্রণয়ের ঘুম হালকা হয়ে এলো। শব্দের তীব্রতা আরো বাড়তেই ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসলো প্রণয়। চোখ মেলে ঝাপসা চোখে সামনে তাকিয়ে দেখলো জাভেদ আতঙ্কিত চোখে তাকিয়ে ওর ওই দিকে। জাভেদ আবারও উত্তেজিত কণ্ঠে বলল, স্যার আর শুয়ে থাকবেন না, উঠে পড়ুন তাড়াতাড়ি। প্রণয়ের ঘুমের রেশ পুরোপুরি কেটে গেল। প্রিয়তাকে এমন ডাকাডাকি শুনে উঠে পড়েছে, তবে তার মস্তিষ্ক এখনো ঝিমোচ্ছে। প্রণয় বিরক্তি কণ্ঠে জাভেদকে ধমক দিয়ে বলল, কি সমস্যা জাভেদ, এত রাতে এমন ডাকাডাকি করছে কেন? হাসপাতালে কি ডাকাত পড়েছে? ভয়ে জাভেদের কপাল বেয়ে দরদরিয়ে ঘাম ছুটতে লাগলো। এতক্ষণের প্রিয়তা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়েছে জাভেদের দিকে। জাভেদ পুনরায় বলল, স্যার আপনি এক্ষুনি আপুকে নিয়ে হাসপাতাল থেকে পালান, না হলে অনেক বড় বিপদে পড়বেন। ভুরু কুঁচকে গেল প্রণয়ের। আবারও অবাক কণ্ঠে প্রশ্ন করলো, কেন? জাভেদ তাড়াহুড়ো করে বলল, এত কথা বলার সময় নেই স্যার, ওরা যখন তখন চলে আসবে। সবাই যে যেদিকে পারছে পালাচ্ছে, সেদিকে পালিয়ে যান। প্রণয়ের কথা আগামাথা কিছু বুঝলো না। প্রিয়তা কৌতূহলী কণ্ঠে বলল, কারা? জাভেদ বলল, স্যার হাসপাতালে টেরারিস্ট অ্যাটাক করেছে, এখানে সিক্রেটলি মন্ত্রী সাহেব ভর্তি হয়েছে। কিন্তু সে কথা কিভাবে যেন লিক হয়ে যায়, ওরা হাসপাতালে অ্যাটাক করেছে। মন্ত্রী সাহেবের নিরাপত্তা বাহিনী আরো কিছু পুলিশও ছিল। সেহেতু বিষয়টা খুব সিক্রেট ভাবেই ছিল, তাই তেমন একটা সিকিউরিটিও ছিল না। তাই ওরা সন্ত্রাসীদের সাথে পেরে উঠছে না। হাসপাতালে আসা সন্ত্রাসীদের সংখ্যা অনেক বেশি, ওদের হাতে পড়লে পুরো মারাত্মক বিপদে পড়বেন। প্রণয় চেঁচিয়ে উঠল, হোয়াট? টেরারিস্ট? টেরারিস্টের কথা কানে আসতেই ভয়প্রিয়তার শরীর জমে গেল। সে শক্ত হয়ে চেপে রইল প্রণয়ের বাহুতে। প্রণয় উত্তেজিত কণ্ঠে বলল, শিট। সে দ্রুত হাতে রক্তের ক্যাননাটা টেনে খুলে ফেললো। আবারও হাতে শিরা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। প্রিয়তা আর্তনাদ করে উঠল, প্রণয়ের হাত চেপে ধরলো। একটু তেজি গলায় বলল, আবার এগুলো খুলে ফেললে না কেন আপনি? প্রণয় তার কথা কানে তুলল না, দ্রুত তার হাত ধরে উঠে দাঁড়ালো। হাতে রক্ত পড়ছে তো প্রণয় ভাই। প্রণয় ধমক দিয়ে বলল, একদম বেশি কথা বলবি না, চুপ চুপ করে চল আমার সঙ্গে, নাহলে এখানে ফেলে রেখে চলে যাব। প্রিয়তা যেহেতু এখন টেরারিস্টদের চোখে দেখেনি, তাই সত্যি বলতে ওর অতটা আতঙ্ক বা ভয় নেই। ওর কেবিনের বাইরে পা রাখতে গুলির আওয়াজ কানে আসতে ভয়ে লাফিয়ে ওঠে প্রিয়তা। প্রণয়ের হাতটা আরো শক্ত করে ধরলো। জাভেদ বলল, ওরা সেকেন্ড ফ্লোরে ভাঙচুর করছে মনে হচ্ছে, এখানে উঠে আসবে স্যার, আপনি তাড়াতাড়ি যান। প্রণয় প্রিয়তার হাতের মুঠো শক্ত করে ধরে করিডোরে উল্টো দিকে দৌড় ছুটলো। যেতে যেতে জাভেদকে বলল, ফার্স্ট গার্ডদের কল করো। জাভেদ দ্রুত সিকিউরিটি নম্বরে ফোন করলো। প্রিয়তার ভীষণ ভয় করছে, আবারও করছে না, কারণ সবাই জানে প্রণয় ভাইয়ের সঙ্গে থাকলে ওর আর এত ভয় ডর লাগে না। হালকা ভয়, হালকা উত্তেজনার সাথে ওর কেমন জানি বাড়ি থেকে প্রণয় ভাইয়ের হাত ধরে পালানোর মতো ফিল হচ্ছে। ব্যাপারটি ফিলিংস। ছুটতে ছুটতে প্রণয় প্রিয়তাকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি চল যান, ওরা উপরে চলে এসেছে, আমাদের এখনই বের হতে হবে। প্রিয়তা মাথা নেড়ে প্রণয়ের সঙ্গে পা মেলালো। তারা করিডোরের শেষ প্রান্তে পৌঁছে গেল। চিৎকার আর গুলির শব্দ এখন আর কাছে আসছে। ভয় পেয়ে গেল প্রিয়তা। প্রণয় চারপাশে তীক্ষ্ণ নজর তাকালো, তারপর করিডোরের বাঁ পাশে ছোট একটা লাল আলো দেখতে পেল। ইমার্জেন্সি এক্সিট লেখার বোর্ডটাও স্পষ্ট চোখে পড়ল। সে প্রিয়তাকে নিয়ে এগিয়ে গেল সে দরজার দিকে। চিৎকার আর গুলির শব্দ আরো তীব্র থেকে তীব্র বোধ করলো। করিডোর থেকে আসছে। দরজা ঠেলে তারা ঢুকে পড়ল ফায়ার এক্সিট সিঁড়িতে। ধাতব সিঁড়ির প্রতিটি ধাপে নিজেদের পায়ের শব্দ যেন নিজেতেই ভয় পাইয়ে দিচ্ছে। ঠিক তখনই ওপর থেকে ভেসে এলো কারো গলার আওয়াজ, চেক দ্যাট সাইড। চমকে উঠল প্রিয়তা, থেমে গেল তার পদযুগল। হাতে টান লাগতেই থেমে গেল প্রণয়ও। পেছন থেকে প্রিয়তার ভয়ার্ত চোখে শান্ত দৃষ্টিতে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তাকে কাছে টেনে নিয়ে কপালে একখানা নরম চুমু দিয়ে ভরসার দৃষ্টিতে বলল, ভয় পাস না জান, আমি আছি তো, আমি থাকতে তোকে কিছু করতে দেব না, প্রমিস।
প্রিয়তা অশ্রুজল চোখে প্রণয়ের দিকে তাকালো, আর ভয় পেল না। প্রণয় ভাই পাশে থাকলে কাউকে ভয় করে না সে। তারা দ্রুত নেমে গেল গ্রাউন্ড ফ্লোরে। নিচের করিডোরে অবস্থা বিভৎস, চারদিকে সবকিছু ভাঙচুর হয়ে পড়ে আছে। সামনে এক পা বাড়াতেই তার চোখে পড়ল পুলিশের পোশাক পরিহিত চারজন রক্তমাখা মৃতদেহের উপর। তাদের রক্ত ফ্লোর ভেসে যাচ্ছে। এই দৃশ্য নজরে আসতে চমকে উঠল সে। আপনা আপনি চিৎকার দিয়ে ফেললো প্রিয়তা। সঙ্গে সঙ্গে প্রণয়ের মুখ চেপে ধরে রুমের মধ্যে ঢুকে পড়লো। ভয় প্রিয়তার শরীর থরথর করে কাঁপছে। প্রণয় প্রিয়তার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে মাথার নিচে বুকটা চেপে ধরে। আতঙ্কিত প্রিয়তা নিরাপদ আশ্রয় খুঁজে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়ের পেট। প্রণয় কিছু বলবে তার আগে দুজন ব্যক্তি ধপ করে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। আরো ভয় পেয়ে গেল প্রিয়তা। সঙ্গে সঙ্গে প্রণয় আবার ওর মুখ চেপে ধরলো। লোক দুটো ঘরে ঢুকে আশেপাশে খুঁজলো। প্রথম লোকটি দ্বিতীয় লোকটিকে বলল, কিসি কি আওয়াজ শুনি। দ্বিতীয় লোকটি বলল, सुना तो लेकिन यहाँ तो कोई नहीं है। প্রথম লোকটা নিশ্চিত, হিয়া कोई नहीं, कोई तो जरूर है, आवाज तो एकदम पास से है आ रहा था। দ্বিতীয় লোকটি বলল, तो फिर मिल के क्यों नहीं रहा। প্রথম লোকটা বলল, আরে সে দেখ, शायद किसी को नहीं हो। দ্বিতীয় লোকটা বলল, লাগাতা है यह तो नहीं है, আগে দেখনে হয়, চলো। বলে লোক দুটো ঘর থেকে বেরিয়ে গেল। প্রিয়তা প্রণয়ের ছোট দেহে বুকের মাঝে থেকে কেঁপে উঠল। প্রণয়ের স্পন্দন তীব্র ধ্বনি শুনতে পায়। ভয় যে তার কারো করছে এমনটা না, সব থেকে বেশি ভয় করছে তার নিজের জানের জন্য। এই সন্ত্রাসীদের হাতে যদি পড়ে তবে রক্ত জবার কি পরিণতি হবে। প্রিয়তা কিছু একটা স্বাভাবিক হতে পারল না। প্রণয় প্রিয়তার মাথায় চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু হয়নি, ওরা চলে গেছে। প্রিয়তা এখনো কাঁপছে। প্রণয় ওকে আবারও বলল, যদি বাইরে অপ্রতিকৃত কিছু দেখি সঙ্গে সঙ্গে আমার চোখের দিকে তাকাবি, মনে থাকবে। প্রিয়তা কেবল মাথা দোলালো। সে আর কোনো কথা বলতে চায় না। সে আরো শক্ত করে প্রণয়ের বুকে মাথা রাখলো। প্রণয় উকি দিয়ে বাইরে দেখলো কয়েকজন কালো পোশাক পরিহিত লোক মুখ বাঁধা ওপরের দিকে যাচ্ছে, যাকে AK-47 রাইফেল হাতে। ওপরতলা থেকে মেরে চিৎকার ভেসে আসছে, পুলিশ আসছে, তবে সংখ্যায় কম। আর বিষয়টা মনে হচ্ছে এখনো কেউ জানে না। জানলে এখনো আসতে পারেনি। সবকিছু তো সময় লাগে ওদের। এখানে বেশি সময় থাকা ঘোর বিপদ। প্রণয় প্রিয়তার দিকে তাকিয়ে ধীর পায়ে করিডোরের ডান দিকে ঘুরে গেল। কিছুটা দূরে যেতেই দেখতে পেল একজন পুরনো টেরারিস্টের রুম, পাশে একটা সার্ভিস রুম। করিডোরটা এখনো পুরোপুরি অন্ধকার। একটু এগিয়ে যেতেই তারা করিডোরের শেষ প্রান্তে ছোট্ট লোহার দরজা দেখলো। দরজার ওপারে হাসপাতালের লোডিং জোন। প্রণয় দরজাটা একটু সাবধানে খুললো। বাইরে হাসপাতালের পেছনে এলাকা দেখা যাচ্ছে। একপাশে পুরানো জেনারেটর আর তার গাঢ় সবুজ ঢাকা জঙ্গল। প্রণয় দরজা ঠেলে বাইরে পা রাখতে মুহূর্তে থমকে গেল। বাইরে তীব্র বেগে বাতাস বইছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। কিছুক্ষণের মধ্যে বোধহয় তীব্র ঝড় বৃষ্টি শুরু হবে। দূরে সন্ত্রাসীরা মন্ত্রীকে গাড়িতে উঠাচ্ছে, সাথে বেশ কিছু যুবতী মেয়ে এবং নারী। তাদের সাথে নিয়ে যেতে কি করবে তা আর বলার অপেক্ষা নেই। যে কজন পুলিশের নিরাপত্তায় ছিল সবাইকে মেরে ফেলেছে। সন্ত্রাসীরা তাদের দেখতেও পেল না, কারণ তারা অনেকটা দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে। প্রণয় প্রিয়তার হাত শক্ত করে ধরে দৃঢ় কণ্ঠে বলল, চল এখান থেকে। কিন্তু প্রিয়তা নড়ল না। তার ভীষণ মায়া হচ্ছে মেয়েগুলোর জন্য। সে নরম কণ্ঠে বলল, ওদের ফেলে চলে যাবেন প্রণয় ভাই? ওদের তো অনেক ক্ষতি হয়ে যাবে, ওদের বাঁচানো যায় না। প্রণয় ভাই, আমরা স্বার্থপরের মতো পালাবো? প্রণয় শান্ত দৃষ্টিতে তাকালো তার প্রিয়তার দিকে, নরম গলায় বলল, এখানে আমাদের কিছু করার নেই জান। সব জায়গায় জোর খাটে না, আর আমাদের এখন জোর নেই। আর যদি আমাদের দেখে ফেলে আমাদের অবস্থা ওদের মতোই হবে। আমরা এখন কিছুই করতে পারবো না। সব জায়গায় বাহাদুরি দেখাতে হয় না, কিছু জায়গায় পালাতেও হয়। প্রিয়তা করুণ চোখে তাকালো। হঠাৎ কিছু বলতে যাবে, কানে এলো, এই বস দেখতো, कितना खुशबू लग रही, इतना खुशबू लग रही तो मैं मेरी इतना साले उम्र में
একবার ভি নেহি দেখি কভি নেহি দেখা। প্রণয় প্রিয়তা সেখানে দাঁড়িয়েছিল, তার থেকে কিছুটা অন্ধকারে দূরে ছিল দুজন। তারা মূলত পুরো ব্যাপারটা কন্ট্রোল করছিল। কালো পোশাক পরিহিত, অন্ধকার রাত, সবকিছু দেখা যাওয়ার উপায় নেই। তবে কালো মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় কয়েক সেকেন্ডের জন্য সদৃশ্য হচ্ছে লোকটার কথায়। তাদের বস বাস পাখি নিয়ে ঘুরে তাকায় প্রিয়তার দিকে। ঠিক তখনই বিদ্যুৎ চমকালো। সে বিদ্যুতের সাদা কালোই প্রিয়তার মায়াময় চেহারা দৃশ্যমান হতেই সেকেন্ডের জন্য প্রিয়তার সুশ্রী মুখে নজর আটকে গেল। লোকটার চোখে আগুন ঠান্ডা হয়ে গেল, মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো মাশাল্লাহ। লোকটা আবারও বলল, ইয়া अल्लाह माशाल्लाह इतना खूबसूरत उसको तो हमारी भाभी बनाना चाहिए। क्या नेहरा नीला नीला आंखें, उसका बाल देखना, लंबी खुशबूरती, उसका चेहरा देख कितना मासूम। वाह, इस जैसी लकड़ी तो हमारा भाभी बनेगा। क्या लायक है बॉस। ওদের কথাগুলো কানে আসতে প্রণয়ের হৃৎপিণ্ড যেন ছলক দিয়ে উঠল। খাপ লেগে দিল যেন প্রিয়তা। ওদের দিকে না তাকিয়ে বিদ্যুতের বেগে প্রিয়তার হাত চেপে ধরে জঙ্গলের দিকে দৌড়ে দিল প্রণয়। ছুটতে আতঙ্কিত কণ্ঠে বলল, তাড়াতাড়ি ছোট যান, ওরা আমাদের দেখে ফেলেছে। লোক দুটো কিছু বুঝে ওঠার আগে প্রণয় প্রিয়তার হাত ধরে ধরে দৌড়ে জঙ্গলের ভেতর ঢুকে গেল। লোকটা হুঙ্কার দিয়ে বলল, পাকড়া করো উসকো, মুঝে চাইয়ে চাইয়ে কিসি ভি बात में चाहिए उस लड़की को। প্রণয় আর প্রিয়তার প্রাণপণে ছুটে জঙ্গলের মধ্যে। পেছনে বেশ কিছু সন্ত্রাসী তাড়া করছে। ঘুটঘুটে অন্ধকার রাত, মাঝে মাঝে বিদ্যুতের ঝলক। যতটুকু দেখা যায় বনলতায় শরীর ছত্রমূত্র ভাবে ছুঁয়ে গেছে। ছুটতে ছুটতে হঠাৎ প্রিয়তা উফ বলে উঠতে চমকে উঠল প্রণয়। পা থেমে গেল, ছুটে গেল প্রিয়তার কাছে। উত্তেজিত গলায় বলল, কি হয়েছে জান, কোথায় ব্যথা পেয়েছিস। প্রিয়তার চোখ গেল প্রিয়তার চোখে পানি এসে গেল। অন্ধকারে তেমন কিছু দেখা না গেল প্রণয় বুঝতে পারলো প্রিয়তা ব্যথা পেয়েছে। প্রিয়তা প্রায় কান্না করে দিয়েছে। প্রণয় তাড়াহুড়ো করে ওর দুগাল ধরে, কি হয়েছে জান, কোথায় ব্যথা পেয়েছিস বল আমায়। প্রিয়তা প্রণয়ের হাত ধরে নিজের ডান হাতের ওপর রাখলো। তারপর কিছু একটার আভাস এতেই চমকে উঠলো। প্রণয়ের পকেট হাতে রুমাল বের করে ঝটপট বেঁধে দিল হাতের ক্ষতস্থানে। ঠোঁট ছুঁয়ে ধীর কণ্ঠে বলল, খুব বেশি ব্যথা করছে। প্রিয়তা উত্তর দেওয়ার আগে সন্ত্রাসীদের পায়ের শব্দ একদম কাছে চলে এলো। প্রণয় প্রিয়তাকে কাছে টেনে নিয়ে একটা ডিবির আড়ালে লুকিয়ে পড়ল। ডিবিটা খুব ছোট, ওরা দুজন লুকানোর চেষ্টা করলে সহজে দেখে ফেলবে। ওদের হাতে টর্চ লাইটও আছে। প্রণয় প্রিয়তার মধ্যে সবকিছুর দূরত্ব ঘুচিয়ে দিল। প্রিয়তাকে নিজের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরে নিজের সাথে নিল। প্রিয়তার মনে হলো তার হাড়গুলো যেন ভেঙে যাচ্ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। সে কোনোভাবে দম আটকে ফিসফিস করে বলল, সে প্রণয়ের মুখের কাছে মুখ নিয়ে, আমাকে কি লেবুর মতো চিপে আমাকে কি কমলা লেবু পেয়েছেন প্রণয় ভাই, যেভাবে চিপে চিপে জুস করে ফেলছেন। প্রণয় ওকে নিজের সাথে চিপে ধরে সতর্ক দৃষ্টিতে আশেপাশে নজর বোলালো। প্রিয়তার কথাগুলো কানে আসতেই সে নজর নামিয়ে প্রিয়তার দিকে তাকালো। কথার মর্মত্ব বুঝতে পেরে ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। সে একইভাবে প্রিয়তার গালের কাছে ঠোঁট নামিয়ে ফিসফিস করে বলল, আমি চিপে জুস করব, তোর খারাপ লাগবে নাকি? কিন্তু ওদের হাতে যদি পড়িস তো কি হবে বলতো। প্রিয়তা ভুরু কুঁচকে তাকায় প্রণয়ের দিকে। প্রণয় আর কিছু একটা বলতে চেয়েও বলল না। ওরা তোর সুন্দর তুলতুলে দেহটার সাথে কি করবে তা তো খুব বুঝতে পারছিস। ইউ নো দ্যাট আই মিন। প্রিয়তার গোলুমোলু চোখ দিয়ে তাকালো প্রণয়ের দিকে, ঢোক গিলে বলল, মনে মনেই বলল, প্রণয় ভাই এমন কথা বলতে জানেন, তবে কথাটা খুব একটা মন্দ বলেননি। ওদের হাতে ধরা পড়লে ওরা তো সত্যি তাই করবে। ভয় প্রিয়তার কলিজা শুকিয়ে গেল। সে বিদ্যুতের গতিতে প্রণয়ের গলা শক্ত করে জড়িয়ে ধরল। প্রণয়ের গলায় একটু ব্যথাও লাগলো। সে হাতের বাঁধন একটু নরম করতে গলায় চিপি মেরে ফেলবি নাকি। প্রিয়তা এবার দু হাতে গলায় হালকা করে চেপে ধরলো। হ্যাঁ, মেরে ফেলবো। আপনার কোনো সমস্যা? প্রণয় হাসলো। প্রিয়তার গায়ের মাঝারি গন্ধে তীব্রভাবে নাকে আসছে। সে আসক্ত মিশ্রিত ঘোর লাগা কণ্ঠে বলল, এতে লসটা কিন্তু আমার হবে।
প্রণয়ের কথার ধরনে কিছু একটা ছিল। সে সোজা প্রিয়তার হৃৎপিণ্ডে বিদ্ধ করলো। প্রণয়ের উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে প্রিয়তার গালে ঘাড়ে। প্রিয়তার হঠাৎ কি যেন কি হলো। হঠাৎ করে মনের মধ্যে তীব্র এক নিষিদ্ধ চাহনা জেগে বসলো। সে ভুলে গেল ভালোবাসা যতটাই তৃষ্ণার্ত হোক না কেন, সে চাইলে এই পুরুষকে ছুঁয়ে দিতে পারে না। এটা তার অধিকারের সীমানার মধ্যে নেই। কিন্তু সব মানল কে? সে ধীরে নিয়ন্ত্রণ করে নেওয়ার সময় পেল না। মনোগ্রহে গ্রস্তে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল প্রণয়ের গলায়। কাপা কাপা নরম আঙ্গুল ছুঁয়ে ফেলল গলার নিচের উঁচু হাড়টায়, অ্যাডামস আপেলটায়। সেটা প্রিয়তার চুম্বনে গাঢ় আকৃষ্ট হয়ে উঠল। প্রণয়ের নিঃশ্বাস ঘন হয়ে আসলো। প্রিয়তা লক্ষ্য করলো হঠাৎই প্রণয়ের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। তার হৃৎপিণ্ডে ধুকপুকানি প্রিয়তা স্পষ্ট অনুভব করতে পারছে। কেমন মাতাল মাতাল লাগছে তার। প্রণয়কে স্পর্শ করতে সে নিজেও কেঁপে উঠল। প্রিয়তা এক হাত নামিয়ে আনলো প্রণয়ের বুকে, কান পেতে শুনল বুকের অনির্দিষ্ট অস্ফুটিত হৃৎস্পন্দন। অন্য হাতে অনুভব করলো প্রণয়ের গলার অ্যাডামস আপেল নড়ে উঠছে। প্রিয়তা ধীরে ধীরে বুক থেকে মাথা তুলল। তারপর কোনো কথা সংকোচন ছাড়াই নিঃশব্দ মুখ ডুবিয়ে দিল প্রণয়ের গলায়। ছোট ছুঁয়ে দিতেই তীব্র ভালোবাসায়, আসক্তিতে, প্রতিটা স্পর্শে আলাদা আলাদা ভাষা রয়েছে। হয়তো সেটা পুরুষ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। একের পর এক চুমু এঁকে দিল তার উষ্ণ ত্বকে। তারপর নেশাতুর কণ্ঠে ফিসফিস করে বলল, আমার তো পুরো জীবনটাই লস। বেঁচে থাকার কোনো কারণ নেই। সেখানে ওই একটা লাভের আশায় বেঁচে আছি, সেখানে লস ছাড়া আর তো কিছু আসলেও নেই। সাথে সাথে চোখ জোড়া আটকে গেল সে নিঃশব্দ চোখ জড়ায়। সে ভয়ার্ত চোখে তীর্যক চাহনি বুকের ভেতর তোলপাড় শুরু করলো। নিষিদ্ধ অনুভূতি জোয়ারে কিশোরী মন ভেসে যেতে চাইল। মনের ভেতর প্রাণঘাতী অনুভূতি তোলপাড় করছে। নিষিদ্ধ আগুনে ঝাঁপ দিয়ে মরে যেতে ইচ্ছে হচ্ছে। নিষিদ্ধ মানুষের প্রতি আজ ভালোবাসা যেন খুব করে পেতে ইচ্ছে করছে। তার উপর মানুষের গায়ের মাতাল করা গন্ধ ঘায়ল করে দিচ্ছে। প্রিয়তার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। প্রিয়তার এমন ইচ্ছাকৃত লাগামহীন স্পর্শে প্রণয়ের ভেতরটা ছটফট করে উঠল। আগুনটা হঠাৎ করে ধক করে জ্বলে উঠল। দুহাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। তার চোখের মনে কেঁপে উঠল। শরীরের প্রতিটি স্নায়ু বিদ্যুৎ বেগে তার বুকে খেলা করে গেল। জমে থাকা সবটুকু ধৈর্য মুহূর্তেই টলে পড়ল। নিজেকে নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করে ঢোক গিলল। মনে মনে বলল, কেন নিজের মৃত্যুর কামনা করছো রক্তজবা? তুমি তো এতটাই অবুঝ নাও। তুমি কি জানো না তোমার এই এক একটা কর্মকাণ্ডে আমার ভয়ানকভাবে কি হয়ে যায়? এখন যদি ভুল কিছু হয়ে যায়, তুমি কেন এভাবে আমাকে উন্মাদ করে দিচ্ছ? এভাবে কাছে টেনো না আমায়। আমি পারবো না নিজেকে সামলে রাখতে। তোমাকে উপেক্ষা করার ক্ষমতা যে আমার নেই। তোমার কাছে টেনে নেওয়া আর শেষ করে দেওয়ার মাঝে মাঝে একটাই পার্থক্য নেই। তুমি বুঝতে পারছো না কি বুঝতে চাইছো না? নিষিদ্ধ আগুন থেকে দূরে পালাতে হয় জান, ঝাঁপ দিতে নয়। তোমার উচিত হয়নি, একদমই উচিত হয়নি এভাবে আমাকে ছুঁয়ে দেওয়া। এইভাবে একদমই নয় রক্তচাপা। আমি তোমায় বাধা দিতে পারবো না। আর তুমি এমন করতে থাকো যদি, তবে একটু পর নিজেকেও বাধা দিতে পারবো না। দ্বিতীয়বার বিদ্যুৎ চমকানোর আলোতেই প্রিয়তার নজর পড়ল প্রণয়ের আকর্ষণীয় কালচে লাল ঠোঁটে। তারপর এক ভয়ঙ্কর ইচ্ছা মাথা ছাড়িয়ে গেল। আপনা আপনি হাত চলে গেল প্রণয়ের ঠোঁটে। প্রণয়ের ঠোঁটে হাত ছোঁয়াতে প্রিয়তা 440 ভোল্টেজে ঝাটকা খেলো। নিষিদ্ধ ইচ্ছাটা মনের মধ্যে আবারও বেশ জানা ঝাপটে উঠল। সে কিছুতেই নিজেকে সংবরণ করতে পারল না। নিজের পদ্মযুগল ঠোঁট জোড়ার কাছে নিয়ে এগিয়ে দিল। ততই বুকের ভেতর উথল পাথল ঝড় বয়ে যাচ্ছে। প্রণয়ের প্রত্যেকটা উষ্ণ নিঃশ্বাসের দামকতা তার শিরায় শিরায় আগুন ধরিয়ে দিচ্ছে। প্রিয়তার কম্পনরত নরম ঠোঁট জোড়া প্রণয়ের ঠোঁটের সাথে স্পর্শ করতে, নরম ঠোঁটে প্রণয়ের ঠোঁটের স্পর্শ লাগতেই প্রণয়ের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। সহসা সহ্যের বাঁধ পুরোপুরি ভেঙে ঘুরিয়ে গেল। সে তার তীব্র বেগে প্রিয়তাকে টেনে কোলে বসাতে দুগালে হাত রেখে গভীরভাবে প্রিয়তার নরম ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রণয় নিচেই